নেপালকে অনেকেই শুধু এভারেস্ট, হিমালয় আর পর্যটনের দেশ হিসেবে দেখেন, কিন্তু এখন আলোচনাটা সেখানেই থেমে নেই। কারণ এই ছোট পাহাড়ি রাষ্ট্রটিকে ঘিরে দক্ষিণ এশিয়ায় নতুন এক বিতর্ক তৈরি হচ্ছে। নেপাল কি সত্যি এমন এক দেশ যেখানে মুসলিমরা তুলনামূলক নিরাপদ সামাজিক পরিসর পাচ্ছে, নাকি সোশ্যাল মিডিয়ায় নেপালকে নিয়ে যে ছবি দেখানো হচ্ছে বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নেপালের মুসলিম সমাজকে নিয়ে যে নতুন আগ্রহ তৈরি হয়েছে সেটার পেছনে কি শুধু ধর্মীয় আলোচনা আছে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক রাজনীতি, ভারত নেপাল সম্পর্ক, এমনকি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সামাজিক ভারসাম্য? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। নেপালের মোট জনসংখ্যার প্রায় 6% মুসলমান। দেশটির প্রায় প্রতিটি জেলাতেই মুসলিম সম্প্রদায়ের বসবাস রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে নেপালই একমাত্র দেশ যেখানে সংখ্যালঘু মুসলিমদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটা সুবিধা চালু রয়েছে। নেপাল সরকার আইন পাশ করে সরকারি চাকরিতে মুসলিমদের জন্য 1% কোটা বাধ্যতামূলক করেছে। সারা বিশ্বের ইতিহাসে থাইল্যান্ডের পর নেপালই এমন একটি দেশ যেটি কখনো কোনো বিদেশি শক্তির উপনিবেশ পরিণত হয়নি। আর ঠিক এই কারণেই নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই। নেপালে কুমারী নামে এক অনন্য প্রথা রয়েছে। সেখানে ছোট মেয়েদের দেবী হিসেবে পূজা করা হয়। বিশ্বাস করা হয় দেবী তালিজু কুমারীদের শরীরে অধিষ্ঠান করেন। 123টিরও বেশি ভাষা ও প্রায় 80টি জাতিগোষ্ঠীর মানুষ থাকা সত্ত্বেও নেপালের ধর্ম বা জাতিগত পরিচয়কে কেন্দ্র করে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস খুবই কম। এই কারণেই নেপালকে দক্ষিণ এশিয়ার অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে ধরা হয়। তবে সময়ে সময়ে ভারতের কিছু কট্টরপন্থী গোষ্ঠী নেপালি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু নেপালের সাধারণ জনগণ সে বিভাজনমূলক রাজনীতিকে সচেতনভাবেই প্রত্যাখ্যান করেছে। 2025 সালের জেনজি আন্দোলনের পর নেপালে নতুন রাজনৈতিক পরিবর্তন আসে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হন বালেন্দ্র শাহ, যিনি নেপালের ইতিহাসের অন্যতম কনিষ্ঠ প্রধানমন্ত্রী। মাত্র 35 বছর বয়সে তিনি দেশের নেতৃত্বে আসেন। ক্ষমতায় এসে বালেন্দ্র শাহ ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে কঠোর অবস্থান নেন। কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নতুন অফিসিয়াল মানচিত্র প্রকাশ করা হয়। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে প্রত্যাখ্যান করে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে আলোচনায় পাঠানোর আহ্বান জানান। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। 2026 সালে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো একজন কওমি আলেম সংসদ সদস্য নির্বাচিত হন। তার নাম মুফতি মুহাম্মদ খালিদ সিদ্দিকী। তিনি নেপাল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হিসেবে পরিচিত। বর্তমানে বালেন্দ্র শাহ সরকারের মন্ত্রিসভায় দুইজন মুসলিম মন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম গৌরিয়া আলম যাদব, যিনি শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলে মুসলিম সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করছেন। নেপালে মুসলিমদের প্রতি তুলনামূলকভাবে বৈষম্য কম বলেই অনেকে বিশ্লেষণ করেন। আর একটি বিষয় নেপালকে পুরো পৃথিবী থেকে আলাদা করেছে দেশটির পতাকার আকৃতি। নেপালের জাতীয় পতাকাই বিশ্বের একমাত্র অ-আয়তাকার রাষ্ট্রীয় পতাকা। 2007 সালের আগে নেপালকে আনুষ্ঠানিকভাবে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে দেখা যেত। তারপর রাজনৈতিক রূপান্তর, নতুন সাংবিধানিক কাঠামো এবং রাজতন্ত্রের অবসানের মধ্য দিয়ে দেশটি ধীরে ধীরে নিজেকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে। এই পরিবর্তন শুধু কাগজে কলমে ছিল না, এটা সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের জন্য একটি নতুন বার্তা দেয়। রাষ্ট্রের চোখে নাগরিকত্বের ভিত্তি হবে ধর্ম নয়, সাংবিধানিক অধিকার। এর ফলে কি বদলায়? ধর্মীয় পরিচয় কিছুটা বেশি প্রকাশ্যে দৃশ্যমান হতে শুরু করে। মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা কেন্দ্র, ঈদ বা মিলাদুন্নবী পালনের সামাজিক পরিসর, এসব ক্ষেত্রে আগের তুলনায় বেশি খোলামেলা উপস্থিতি দেখা যায়। তবে এটা বললে ভুল হবে যে সব সমস্যা শেষ হয়ে গেছে। বরং বলা সঠিক হবে পরিসর বেড়েছে, কিন্তু চ্যালেঞ্জও রয়ে গেছে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেপালে মুসলমানরা সাধারণভাবে নামাজ, রোজা, ঈদ, মসজিদ ভিত্তিক কার্যক্রম এবং ধর্মীয় শিক্ষা চালিয়ে যেতে পারে। দেশের বিভিন্ন জেলায় শত শত মসজিদ ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এখানেই একটি বাস্তবতা আছে। নেপাল ধর্মনিরপেক্ষ হলেও সমাজের সাংস্কৃতিক মেজাজ এখনো সংখ্যাগরিষ্ঠ হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্য দ্বারা প্রভাবিত। ফলে মুসলমানরা সাংবিধানিকভাবে নাগরিক অধিকার পেলেও সামাজিক প্রতিনিধিত্ব, দারিদ্র্য, শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণ, এসব ক্ষেত্রে তারা এখনো সমান অবস্থানে নেই। অর্থাৎ নেপালে মুসলিমরা পুরোপুরি প্রান্তিকও নয়, আবার পুরোপুরি ক্ষমতাবানও নয়। তারা এমন এক মধ্যবর্তী অবস্থানে আছে যেখানে সহাবস্থান আছে কিন্তু অসমতাও আছে। অনেক বিশ্লেষক বলেন এটাই নেপালের শক্তি এবং দুর্বলতা দুটোই। কারণ দেশটি বড় আকারের ধর্মীয় মেরুকরণ এড়িয়ে গেছে, কিন্তু অন্তর্ভুক্তি কাজে এখনো
অসম্পূর্ণ। আপনার কি মনে হয় এই ভারসাম্য দীর্ঘদিন ধরে রাখা সম্ভব? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা মিয়ানমারের মতো তীব্র ধর্মীয় মেরুকরণের উদাহরণ নেপালে তুলনামূলকভাবে কম দৃশ্যমান। সামাজিক সহাবস্থান, স্থানীয় যোগাযোগ, ছোট অর্থনীতি এবং বহু ভাষা জাতিসত্তার সহাবস্থান এসব নেপালকে কিছুটা ভিন্ন করেছে, কিন্তু এখানেও অতিরঞ্জন করা উচিত নয়। নেপালে কখনো কোনো সাম্প্রদায়িক উত্তেজনা হয়নি, এমন কথা বলা ভুল হবে। স্থানীয় বিরোধ, ধর্মীয় সংবেদনশীলতা, গুজব, জমি ও পরিচয় ভিত্তিক টানাপোড়েন এসব ঝুঁকি নেপালেও আছে, তবে পার্থক্য হলো সেগুলো এখনো পুরো রাষ্ট্রব্যাপী স্থায়ী মেরুকরণের রূপ নেয়নি। এবং এই না নেওয়াটাই এখন নেপালের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা, কারণ বাইরের প্রভাব যত বাড়বে ভেতরের ভারসাম্য তত চাপে পড়বে। নেপালের সমুদ্র বন্দর নেই, তাই বাণিজ্য, ট্রানজিট এবং আঞ্চলিক সংযোগে ভারত ঐতিহাসিকভাবে বড় ভূমিকা রেখেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নেপাল বিকল্প সংযোগের পথ খুঁজছে। বাংলাদেশের বন্দর ব্যবহারের আলোচনা, আঞ্চলিক ট্রানজিট সহযোগিতা এবং শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে নেপালি শিক্ষার্থীদের বাংলাদেশের দিকে ঝোঁক এগুলো সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে। প্রতিবছর কয়েক হাজার নেপালি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসে, বিশেষ করে ডেন্টাল, মেডিকেল, নার্সিং, প্রকৌশল ও কৃষি শিক্ষায় বাংলাদেশের সুনাম নেপালি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নেপালের মানুষের ধারণা অত্যন্ত ইতিবাচক। বলা হয় নেপালের প্রতি ৩ জন চিকিৎসকের মধ্যে একজন বাংলাদেশের কোনো না কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করে বের হওয়া অনেক নেপালি শিক্ষার্থী আজ নিজ দেশে প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে কাজ করছেন। এ কারণেই নেপালের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বাংলাদেশ এখন উচ্চশিক্ষার অন্যতম নির্ভরযোগ্য গন্তব্য। বর্তমানে ২৫০০-এরও বেশি নেপালি শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। প্রতিবছর এই সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের সম্পর্ক দিন দিন আরো গভীর হয়ে উঠছে। আর এই কারণেই নেপালের ভেতরের ধর্মীয় ভারসাম্য শুধু নেপালের অভ্যন্তরীণ বিষয় হিসেবে থাকে না, এটা ধীরে ধীরে আঞ্চলিক কূটনীতিরও অংশ হয়ে যায়। আজ নেপাল তুলনামূলক শান্ত, কিন্তু শান্ত থাকা আর স্থায়ীভাবে স্থিতিশীল থাকা এক জিনিস নয়। নেপালে মুসলিমদের নিয়ে দুটি চরম বয়ান এখন খুব বেশি শোনা যায়। একদল বলে নেপাল এখন আদর্শ সহাবস্থানের দেশ, আরেক দল বলে নেপাল দ্রুত ধর্মীয় পালাবদলের দিকে যাচ্ছে। নেপাল একটি পরিবর্তনশীল রাষ্ট্র, এটি হিন্দু রাজতন্ত্র থেকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে এসেছে। মুসলিমরা সেখানে দৃশ্যমান হয়েছে, কিছু অধিকার পেয়েছে। নেপাল দক্ষিণ এশিয়ার সহাবস্থানের কার্যকর উদাহরণ। পরবর্তী কয়েক বছরে নেপাল কি তার ধর্মনিরপেক্ষ ভারসাম্য ধরে রাখতে পারবে, নাকি আঞ্চলিক মেরুকরণের ঢেউ একসময় এই পাহাড়ি রাষ্ট্রকেও বদলে দেবে? এই পুরো ঘটনাকেই আপনি কিভাবে দেখছেন? নেপাল কি সত্যি তুলনামূলক নিরাপদ সহাবস্থানের মডেল, নাকি আমরা সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জিত ছবি দেখছি?